বাইরে থেকে এসে ফ্রেশ হতে হয়, সেটাও কি জানো না নাকি? সারাদিন বাইরে ছিলে আর এসেই এভাবে শুয়ে পড়লে। আনার রুমে ঢুকতে ঢুকতে শুয়ে থাকা রাজিতাকে উদ্দেশ্য করে কথাটা বলল। রাজিতা ফোনটা হাতে নিয়ে সময় দেখতে দেখতে বলল, আমি ভীষণ টায়ার্ড, ফ্রেশ হওয়ার এনার্জি নেই। আমার তো মন চাচ্ছে একটা না একটা ঘুম দিতে, তারপর ঘুম থেকে উঠে দেখব সূর্য মামা জেগে গেছে, আমাকে আর ডাকবেন না। রাজিতার কথা শুনে আনান ওর হাত ধরে টেনে তুলে বসালো। তারপর মুখে কিছুটা হাসি নিয়ে বলল, এনার্জি আমারও নেই, তবে তুমি চাইলে তোমার ফ্রেশ হতে সাহায্য করতে পারি। কি লাগবে নাকি সাহায্য? আনানের কথায় লজ্জা পেয়ে রাজিতা এক দৌড়ে বাথরুমে যেতে যেতে বলল, আমার কি হাত পা নেই নাকি? আমি নিজেই ফ্রেশ হতে পারি, কারো সাহায্যের প্রয়োজন নেই আমার। আমার কি আর খেয়ে কাজ নেই? তুমি বললেই তো সাহায্য করতে চাইলাম। অসহায়দের সাহায্য করলে সওয়াব পাওয়া যায়। রাজিতা বাথরুম থেকে বলতে লাগলো, এতই যখন সাহায্য করার ইচ্ছে হচ্ছে তাহলে ওয়ার্ড্রোব থেকে আমার একটা ড্রেস দিন তো। তোমার কি হুটহাট দৌড়ে বাথরুমে যাওয়ার রোগ আছে নাকি? ড্রেস চেঞ্জ করবে অথচ ড্রেসই নেওনি। দিলে দিন, আর না দিলে আমি নিজেই নিয়ে নিচ্ছি। আনান কালো রঙের একটা ড্রেস হাতে নিয়ে বাথরুমের দরজার সামনে গিয়ে বলল, বউয়ের হুকুম পালন না করে উপায় আছে? দরজাটা খুলতে পারো, এই নাও তোমার ড্রেস। রাজিতা দরজা খুলে ড্রেসটা নিয়ে আবার ঠাস করে দরজা লাগিয়ে দিল আর বলতে লাগলো, সাহায্যগুলো তুলে রাখছি, আপনার যখন লাগবে শুধু বলবেন, আপনাকে সুদ সমেত ফেরত দিয়ে দিব। আমি কোনো ঘুষ বা সুদখোর নই, মুক্ত হস্তে দান করে যাই, পরে আবার পস্তাবেন না যে কেন তখন রাজি হলাম না। রাজিতার কথা শুনে আনান একা একাই হাসতে লাগলো। সারাদিনের শপিং শেষে রাজিতা, আনান আর আনানের মা তিনজনই ক্লান্ত। রাজিতা মনে হয় এক বছরও এত শপিং করেনি, পারলে পুরো শপিং মল তুলে নিয়ে আসবে এমন একটা অবস্থা। আনানের মা যেটা দেখে সেটাই নিতে চায় নতুন বউয়ের জন্য। বিকেল থেকে শুরু করে পুরো রাত 9টা পর্যন্ত শপিং করেছে তারা। ওরা বাইরে থেকে ডিনার করে এসেছে আজ। আনানের বাবাও কোনো একটা কাজে বাইরে গিয়েছিলেন, উনি অবশ্য আনন্দের আগেই বাসায় ফিরেছেন। বেশি মানুষকে বলা হয়নি কাল। আনানের 2 খালামণি আর ওর মামার পরিবার আসবে, আর রাজিতাদের বাসা থেকে রাজিতার চাচা চাচিরা। রাতে আনান এসব নিয়ে আলোচনা করছিল ওর বাবার সাথে। ওর বাবা বলল, তুই চাইলে তোর ফ্রেন্ডদেরকেও বলতে পারিস। আনান ওর বাবার কথা শুনে বলল, কাল শুধু ঘরের মানুষদের বলতে চাচ্ছি। মামি বারংবার বলেছিল যে আমার বউ দেখবে, বাইরের মানুষ তো পার্টিতে থাকবেই। আর রাজিতার চাচা চাচিও মেয়ের শ্বশুরবাড়ি দেখে যাবে। বিয়েটা যেভাবে হয়েছে তাই আমি চাচ্ছিলাম যে সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হোক। তারপরেও তুই চাইলে নিশাদকে বলতে পারিস, ছেলেটা থাকলে অনেক কিছুই ম্যানেজ করতে পারবে। কতদিন আমাদের বাসায় আসে না। নিশাদ আনানের ভার্সিটির বেস্ট ফ্রেন্ড, ভার্সিটিতে পড়ার সময় প্রায়ই আনন্দের বাসায় আসতো। আনানও রাজি হয়ে গেল। তুমি যখন বলছো একবার ফোন করে দেখি, যদি আসে ভালোই হবে। ও ঢাকাতেই নাকি আছে, বিয়ের জন্য মেয়ে দেখতে এসেছে। আচ্ছা তাহলে বলিস, আর আমি রোকনকে বলে রেখেছি, বাদবাকি ব্যবস্থা ও করে রাখবে। আচ্ছা বাবা। আনানের মামাতো ভাই রোকন, ওনার বউ শিমলা আর 7 বছরের একটা ছেলে শিমুল, ওরা আনন্দের নিচে চলাতেই ভাড়া থাকে। যদিও আনন্দরা ওদের থেকে ভাড়া তেমন একটা নেয় না, ওদের যে মাসে ইচ্ছে হয় দেয়, না ইচ্ছে হলে না দেয়। আনানের বিয়ের দিন শুধু ওরাই সাথে গিয়েছিল। আনানের মামা আর খালারা বিয়ের ব্যাপারে জানলেও আনান কাউকে আসতে মানা করেছিল। সবাই আনানের বউ দেখার জন্য উদগ্রীব হয়ে আছে, তাই কাল আসার কথা বলতে সবাই রাজি হয়ে গেল। আনান দরজার কাছে যেতেই শুনতে পায় যে রাজিতা গুনগুন করে গান গাইছে। আস্তে আস্তে দরজা খুলে চুপ করে দাঁড়িয়ে কিছুক্ষণ রাজিতার গান শুনছিল আর ভাবছিল যে মেয়েটার গানের গলা তো বড়ই মিষ্টি। রাজিতার গান গাওয়া শেষ হতে আনান বিছানার কাছে আস্তে আস্তে বলল, বাহ, আমার মিষ্টি বউটা আবার গান গাইতেও পারে দেখছি। আনান ওর গান শুনতে পেয়েছে ভাবতেই লজ্জা পায় রাজিতা। লুকিয়ে লুকিয়ে গান শোনাটা কি ঠিক? তাহলে এখন আমার সামনেই গাও শুনি। আমার বইয়েই গেছে আপনাকে গান শোনাতে, তবে কাকে শোনাবে গান? কাউকেই না, আমার গান শুধু আমিই শুনব। আনান ওর পাশে শুয়ে বলল। রাজিতা নিজেকে একদিকে গুটিয়ে নিল। তা দেখে আনান বলল, এখন তো নিজেকে গুটিয়ে নিচ্ছ, ঘুমিয়ে পড়লেই তো হাত পা ছুঁড়ে আমার গায়ের উপর দিবে। আনানের এই কথাটায় রাজিতা ভীষণ লজ্জা পেয়ে গেল। কি বলবে ভেবে না পেয়ে কথাটা মুখের উপর দিয়ে মুখ লুকালো। আনান লাইট অফ করতে করতে বলল, লজ্জাবতীকে আর লজ্জা পেয়ে মুখ লুকাতে হবে না, লাইট অফ করে দিয়েছি। কে লজ্জা পাচ্ছে কেন?
আমার বাচ্চা বউটা? আমাকে বাচ্চা বলবেন না একদম। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আমার মেমোরি যদি অতটাও খারাপ না হয়ে থাকে, তাহলে কে যেন বলেছিল যে সে নাকি অনার্স সেকেন্ড ইয়ারের বাচ্চা একটা মেয়ে। তখন তো ভয় পেয়ে বলেছিলাম। এইটুকু বলতেই থেমে যায় রাজিতা। আনান ওর মুখ থেকে কথাটা সরিয়ে দিতে দিতে বলল, কাঁথাটা এবার সরাতে পারো, লাইট অফ করে দিয়েছি। আচ্ছা, সেই দিন কি আমাকে দেখে ভীষণ ভয় লেগেছিল তোমার? জানি না, তবে মনে হয়েছিল যে আপনি খুব খারাপ একজন মানুষ হবেন হয়তো। এখন কি মনে হয়? এখন তো মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীদের একজন। হয়তো আল্লাহ আমার জন্য রেখে দিয়েছিলেন আপনাকে। বাংলায় যাকে বলে খাঁটি সোনা, আর ইংরেজিতে পিওর গোল্ড। সেই খাঁটি সোনায় যদি কখনো খাদ খুঁজে পাও, তাহলে কি ছুঁড়ে ফেলে দিবে? কখনো এমন শুনেছেন যে সোনায় খাদ থাকার কারণে সেটা কেউ ফেলে দিয়েছে? তুমি কি করবে? অবশ্যই খাদটুকু ফেলে দিয়ে খাঁটি সোনাটুকু রাখবো। আর মাঝে মধ্যে সোনার মধ্যে খাদ মেশানোর প্রয়োজনও পড়ে। এখনও কি আমাকে বিশ্বাস করা যায় না? রাজিতা আমতা আমতা করে বলে, হয়তো যায়। এখনও তুমি তোমার গণ্ডি থেকে বের হতে পারোনি। হয়তো বের হয়ে গিয়েছি। তারপর দুজনেই কিছুক্ষণ চুপচাপ থেকে আনান বলল, একটা কথা জিজ্ঞেস করব তোমাকে। কিন্তু রাজিতার কোনো উত্তর না পেয়ে আনান ওর নাম ধরে ডাকতে লাগলো। রাজিতা নামটা মুখে নেওয়ার সাথে সাথে আনানের মনের মধ্যে একটা প্রশান্তির ঢেউ বয়ে গেল। রাজিতার কোনো উত্তর না পেয়ে আনান বুঝে গেল যে রাজিতা ঘুমিয়ে পড়েছে। সারাদিন যা দখল গিয়েছে। রাজিতার কপালের লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে আলতো করে একটা ভালোবাসার চুমু এঁকে দিয়ে আনানও কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। আনন্দের পুরো বাসা লাইটিং করা হয়েছে ছাদের উপরে। আনান আর রাজিতার বসার জন্য অনেক সুন্দর করে প্যানেল সাজানো হয়েছে। সন্ধ্যার পর পুরো বাসা সোনালি আলোয় ঝলমল করতে লাগলো। আনানের রোকন ভাইয়ের বউ রাজিতাকে সাজিয়ে দিল। উনি একসময় পার্লারে কাজ করতেন। হালকা গোল্ডেন কালারের লেহেঙ্গায় রাজিতাকে পুরো বউ বউ লাগছে। আনানও গোল্ডেন কালারের শেরওয়ানি পরেছে। ওকেও কম সুন্দর লাগছে না। আনান আর রাজিতার দিক থেকে যেন চোখ ফেরানো যাচ্ছে না। আনানের ছোট খালামণি আর ওনার স্বামী এসেছেন। ওনাদের কোনো সন্তান নেই। রাজিতাকে ওনার খুব পছন্দ হয়েছে। আনানের বড় খালামণির 2 ছেলে, কোনো মেয়ে নেই। বড় ছেলে রাফসান নতুন নতুন বিয়ে করেছে। ছোট ছেলে আফফান এখনও বিয়ে করেনি। ওনারাও সবাই এসেছেন। ওনার এক্সপ্রেশন দেখে বোঝার উপায় নেই যে রাজিতাকে ওনার পছন্দ হয়েছে কিনা। আনানের মামি ওনার স্বামী আর মেয়ে রুকমাকে নিয়ে এসেছেন। উনি তো আসার পর থেকে রাজিতাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। শিমলা বাবির থেকে রাজিতা শুনেছে যে আনানের মামি নাকি ওনার মেয়ের সাথে আনানের বিয়ের প্রস্তাব দিয়েছিল। আনানেরা রাজি হয়নি বলে উনি নাকি বলেছিল যে দেখবে আনান কত ভালো মেয়ে বিয়ে করে। রাজিতা পুতুলের মতো বসে আছে। আনান এখানে সেখানে দৌড়াদৌড়ি করছে। শুধুমাত্র ছবি তোলার জন্য একটু সময় এসেছিল, তাও চুপচাপ শুধু সবার সাথে ছবি তুলেছে। রাজিতার চাচিরা অনেক পরে আসলো। ওদের দেখে রাজিতা দৌড়ে গেল। সবাইকে একসাথে দেখে রাজিতার কি যে আনন্দ লাগছে তা বলে বোঝানোর মতো নয়। রাজিতার চাচা চাচিকে দেখে আনানের মামি এগিয়ে ওর চাচিকে উদ্দেশ্য করে বলল, আপনি নিশ্চয়ই মেয়ের মা? রাজিতার চাচি মাথা নাড়িয়ে বলল, আরে না, আমি ওর চাচি। ওর মা বাবা তো অনেক আগেই মারা গেছেন। কথাটা শুনে আনানের মামি নাক ছিটকিয়ে বলল, আমাদের নতুন বউ তার মানে এতিম? আনান আশেপাশে ছিল না, কিন্তু কথাটা রাজিতার কানে যেতে ওর কলিজাটা যেন ছিদ্র হয়ে গেল। এতিম হওয়াটা কি খুব বড় অন্যায়? আনানের মামির চাহনি দেখে রাজিতার মনে হচ্ছিল যেন ও চিড়িয়াখানার কোনো আজব প্রাণী। রাজিতাও হার মানার পাত্রী নয়। আশেপাশে ওর শাশুড়িকে খুঁজতে লাগলো। ওর শাশুড়িকে দেখেই রাজিতা ওনাকে জড়িয়ে ধরে আনানের মামির সামনে গিয়ে বলতে লাগলো, মা আপনি কোথায় চলে গিয়েছিলেন? আর বাবা কোথায়? বাবাকে দেখছি না তো। রাজিতার শাশুড়ি রাজিতার কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, কেন রে, কি হয়েছে আমার মেয়েটার? রাজিতা আনানের মামিকে লক্ষ্য করে বলল, মা বাবা পাশে না থাকলে মানুষজন আবার আমাকে এতিম ভেবে ভুল করবে। রাজিতার এই কথাটা বলার সময় আনান পাশ থেকে শুনতে পেল। ও বুঝতে পারলো যে কেউ একজন রাজিতাকে কিছু বলেছে। আনান কিছু বলতে যাবে তার আগে ওর মা বলল, আমরা বেঁচে থাকতে আমাদের মেয়েটাকে কে এতিম বলবে শুনি? আনানের মামির মুখটা তখন দেখার মতো ছিল। রাজিতা ওকে এভাবে জব্দ করবে হয়তো বুঝতেই পারেননি তিনি। যত সব ঢং বলে ওখান থেকে চলে গেলেন উনি। বিড়বিড় করে আরও কিছু বলছিল, রাজিতা শুনতে পেল না। রাজিতার চাচা আর রিমির মুখ হাসি খুশি থাকলেও ওর চাচি আর নীলার মুখে ম্যাগ জমে আছে। রাজিতাও বেশি ঘাটালো না।
শেষে আবার ঝড় তুফান শুরু হয়ে যেতে পারে। রাজিতার চাচাদের সাথে আবার ছবি তুলল তারা। এইবার আনান রাজিতার পাশে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো, আজ যে তোমাকে অনেক সুন্দর লাগছে, সে কথা কেউ কি তোমাকে বলেছে? রাজিতা লজ্জা পেয়ে কিছুই বলল না। ও ভাবল যে আনান ওগুলো লোকের সামনে এভাবে বলছে, কেউ শুনলে কি ভাববে। ছবি তোলা শেষ হলে একটু রুমে এসো, কিছু কথা আছে, বেশিক্ষণ ওয়েট করিও না কিন্তু। রাজিতা তবুও কিছু বলল না। ছবি তোলা শেষে রাজিতা বাথরুমে যাবে বলে ওখান থেকে রুমে চলে আসার জন্য পা বাড়ালো। রিমি ওর আশা দেখে বলল, বাথরুমের কথা না বললেও তো হতো, আমরা সবাই শুনে নিয়েছি যে তোমার ভালোবাসা তোমাকে চুমুকের মতো টানছে। তার মানে আনানের বলা কথাগুলো সবাই শুনেছে। ভাবতেই লজ্জায় নুয়ে পড়ল রাজিতা। রুমে ঢুকে আনানকে দেখতে পেল ফোনে কার সাথে যেন কথা বলছে। রাজিতাকে দেখতে পেয়ে ফোনটা রেখে বলল, আমার এক ফ্রেন্ডকে বলেছিলাম, ও আসছে। রাজিতার মুখটা গোলালোর মতো করে বলল, এভাবে সবার সামনে কেউ ফিসফিস করে? সবাই তো শুনে নিয়েছে, কি বলছেন আপনি? শুনলে শুনুক, সবার শোনার জন্যই তো বলেছি, নইলে ভাববে যে আমার বউটাকে মনে হয় আমি। এটুকু বলেই থেমে গেল আনান। রাজিতা বলল, কি? এটাই যে আমি আমার বউয়ের খেয়াল রাখি না। হয়েছে হয়েছে, আজ অনেক লোকজন আছে আপনার বউয়ের খেয়াল রাখার। আপনি আজকের জন্য এই দায়িত্ব থেকে মুক্ত। সবার কথা আলাদা আর আমার কথা আলাদা। আচ্ছা হয়েছে, এবার আমি আসি, সবাই খুঁজবে আমাকে। আনান রাজিতার হাত টেনে ধরে বলল, সবার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, তোমাকে কেন খুঁজবে? রাজিতা আস্তে করে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, শুধু আমাকে নয়, ভালো করে শুনুন, কেউ আপনাকেও ডাকছে। আনান কান পেতে শুনল যে সত্যি কেউ ওর নাম ধরে ডাকছে। আরে এ তো নিশাদ, আমার ফ্রেন্ড। আচ্ছা কথাটা পরে বলবো না, চলো নিশাদের সাথে পরিচয় করিয়ে দেই তোমাকে। বলেই দুজনে রুম থেকে বের হতেই শুনতে পেল যে রাজিতার চাচি কাউকে বলছে, আর বলবেন না, আমার ছেলেটার মাথা খেয়ে এখন এসে পয়সার লোভে আনানকে বিয়ে করে নিয়েছে। এরপর ওরা অন্য একটা কণ্ঠ শুনতে পেল, এজন্যই বলে যে এতিম মেয়েদের করুণা করেও ছেলের বউ করা উচিত নয়। মা বাবা থাকতেই সন্তানেরা সুশিক্ষা পায় না, আর এদের তো মা বাবাই থাকে না। আমি তো এই মেয়ের হাত ধরে বেঁচে গেছি, কিন্তু আমার ছেলেটা দেশে ফিরে কি যে করবে, বড্ড কষ্ট পাচ্ছে ছেলেটা আমার। মা হয়ে ছেলের কষ্ট কি করে দেখব বলেন? কথাগুলো শুনতেই আনানের রক্ত যেন টকবক করে ফুটতে লাগলো। রাজিতার চোখে কান্না চলে এসেছে। রাজিতা ওনাদের সামনে যাওয়ার জন্য পা বাড়াতে আনান ওকে শক্ত করে হাত চেপে ধরল। রাগের কারণে আনান রাজিতার হাত এত জোরে চেপে ধরেছে যে রাজিতা হাতটা নাড়াতেও পারছে না। আনান দাঁতে দাঁত চেপে বলল, এসব মানুষের সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, যাও। রাজিতা ভেবেছিল যে কথাগুলো শুনে আনান ওকে ভুল বুঝবে, কিন্তু উল্টো আনানই ওকে সাপোর্ট করেছে দেখে এবার কষ্ট নয় আনন্দে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল রাজিতার চোখ থেকে। হাত না ছাড়লে যাব কি করে? আনানের হুঁশ হতেই রাজিতার হাতটা ছেড়ে দিল। ফর্সা হাতটা পুরো লাল হয়ে গেছে, আনানের আঙুলের ছাপগুলো স্পষ্ট ফুটে উঠেছে। আনান সেই দিকে খেয়াল করতেই বলল, সরি, আমি বুঝতে পারিনি, খুব লেগেছে, চলো মুভ লাগিয়ে দেই। রাজিতা হাতটা নাড়িয়ে চাড়িয়ে বলল, আপনি পাগল হয়েছেন? তাড়াতাড়ি যান, আপনাকে খুঁজতে খুঁজতে বেচারা পাগল হয়ে যাচ্ছে, আমাকেও নিশ্চয়ই খুঁজছে এতক্ষণে। কিছুই হয়নি। তারপর দুইজনই ওখান থেকে চলে গেল। রাজিতাকে নিয়ে আনান ওর বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিল। আনানের বন্ধু নিশাত হা করে রাজিতার দিকে তাকিয়ে আছে দেখে রাজিতা অস্বস্তি বোধ করতে লাগলো। নিশাত কিছুক্ষণ তাকিয়ে থেকে হুট করে বলে উঠল, সুবহানাল্লাহ। রাজিতা একবার আনানের দিকে তাকালো, একবার নিশাতের দিকে, তারপর মুখে হাসি আনার চেষ্টা করে বলল, সরি ভাইয়া, আমি রাজিতা। নিশাত আরও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু আনান ওকে টানতে টানতে ওখান থেকে নিয়ে গেল। রাজিতা কিছুই বুঝতে পারল না, পরিচয় করাতে এসে এভাবে চলে গেল কেন? কিছু না বলে হুট করে। রাজিতাকেও রিমি খুঁজতে খুঁজতে ওখান থেকে চলে এসেছে। রাজিতা আনান আর নিশাদের যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সুভা নামটা ও এর আগেও কোথাও যেন শুনেছে, কিন্তু কোথায় শুনেছে মনে করতে পারছে না। এই একটা সমস্যা, যখন যেটা মনে করার দরকার তখন সেটা মনে পড়ে না। কিরে চল, এখনও দাঁড়িয়ে আছিস কেন? ভাইয়া তো অনেক আগেই চলে গেছে। কেউ খেয়াল করলে তোকে স্বামী পাগলি, আর ভাইয়াকে খেয়াল করলে বউ পাগলি বানিয়ে দেবে কিন্তু। চল এবার, তোর খালা শাশুড়ি তোকে ডাকছে। রিমির কথায় ভাবনার সিঁড়ি থেকে নেমে আসে রাজিতা। তারপর রিমিকে উদ্দেশ্য করে বলে, থ্যাঙ্কস।
কেন? নিয়ন ভাইয়াকে কথাগুলো বলার জন্য। ওসব নিয়ে আর কিছু বলতে হবে না। আমি জানতাম তুই বলবি না, তাই আমিই বলে দিয়েছি। ওই কথা আর তুলবি না। মা ভেবেছে যে তুই নিয়ন ভাইয়াকে কানে বিষ ঢেলেছিস। আমিও ভয়ে কিছু বলিনি। তুই ভাই দূরে আছিস, আমি তো কাছেই থাকি সবসময়, তাই আর দোষটা ঘাড়ে নেয়নি আমার। হাঁটতে হাঁটতে কথাগুলো বলল রিমি। রাজিতা ওর মাথায় একটা টোকা দিয়ে বলল, তুই আর বদলাবি না, উপকার করে ক্রেডিট নিবি না। ভাই রে ভাই, অমন বকা খাওয়ার মতো ক্রেডিট নেওয়া একমাত্র তোরই শোভা পায়। আমি ওসব থেকে দূরেই থাকি। আর একটা হেল্প করতে পারবি? বলে ফেলেন রাজি, নিয়ে আসবো কাজী। ফাজলামো না, সিরিয়াসলি কিন্তু। ঠিক আছে বল। ছোট আম্মু কোথায় আছে দেখতো। বলবি যে চাচ্চু ডাকছে, আর তুই সব সময় আশেপাশে থাকার চেষ্টা করবি। আমার শ্বশুরবাড়ি কারোর সাথে বেশি কথা বলতে দিস না তাকে, জানিসই তো ওনার স্বভাব কেমন। ওকে ডান। মনে করেন আপনার কাজ হয়ে গেছে। আঠার মতো না, সরি, গোয়েন্দার মতো আমি আমার মায়ের পিছু লেগে থাকবো। আচ্ছা এইবার যা, কাজে লেগে পড়। রাজিতাকে আসতে দেখেই আনানের ছোট খালামুনি হাসতে হাসতে বলতে লাগলো, এই যে দেখ রুকমা, এই হলো তোর নতুন ভাবি রাজিতা। দেখেছিস কি মিষ্টি দেখতে, বলেছিলাম না তোকে? রাজিতা ভাবলো এই তাহলে ওর সেই মামি শাশুড়ির মেয়ে রুকমা, যার সাথে আনানের বিয়ের কথা বলেছিল। দেখতে অতটাও খারাপ নয়, তবে স্বভাব মায়ের মতো না হলেই হয়। রাজিতা সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছেন আপু? রুকমাও নিজের মায়ের মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, পড়াশোনা কত দূর? রাজিতা হাসি মুখে উত্তর দিল, জি, অনার্স সেকেন্ড ইয়ার। কথাটা বলতেই ঠিক ওর মায়ের মতো নাক ছিটকিয়ে বলল, আনান ভাইয়া শেষ পর্যন্ত এত ছোট একটা মেয়েকে বিয়ে করলো। রাফসান ভাইয়ের বউ ওই ভাইয়ার মতোই ডাক্তার, কি সুন্দর মানিয়েছে তাদের দুজনকে। আর আনান ভাই এটা কি করলো? রাজিতা বুঝতে পারল যে এটা ওর মামি শাশুড়ির জেরক্স কপি। তাই মুখে আরও হাসি আনার চেষ্টা করে জোরে জোরে বলতে লাগলো, ও এই ব্যাপার, সমস্যা নেই আপু। আমার অনার্স মাস্টার শেষ করে আপনার ভাইয়ের মতো কোনো একটা ভার্সিটিতে জয়েন করে নেব, তাহলেই তো হয়ে যাবে নাকি? রুকমা বলল, আরে আমি কি তা বলেছি নাকি? তারপর নিজের ছোট ফুপুর দিকে তাকিয়ে বলল, ফুফি তুমিই বলো, একে আমি কিভাবে ভাবি বলবো? আমার চেয়ে কত ছোট, তাকে কি ভাবি বা আপনি বলা যায়? রুকমার কথা শুনে রাজিতার শাশুড়ির হাসি মুখ কালো হয়ে গেল। নিজের ভাইজির ব্যবহারে তিনি চটে গেছেন বোঝা যাচ্ছে। কিছু বলতে চাচ্ছিল রুকমাকে, তার আগেই রাজিতা বলে উঠল, আপনার ভাই আপনার চেয়ে বড় বলে বিয়েও যদি আপনার থেকে বড় কাউকেই করত, তাহলে তাকে ভাবি না বলে বুড়ি বলে সম্বোধন করতেন বলে আমার মনে হয়। রাজিতার কথা শুনে ওখানে থাকা সবাই হো হো করে হেসে দিল। রুকমা তখন রাজিতার শাশুড়িকে লক্ষ্য করে বলল, ফুপি তুমিও ছেলের বউয়ের কথা শুনে হাসছ? আমি আনান ভাইয়াকে বলে দেব, তার বউ আমার সাথে মজা করেছে। তোমাদের সবার আদরের একমাত্র মেয়ে আমি, 4 ভাইয়ের আদরের বোন, আর আমার সাথে সবাই মজা করছো? আনানের মা হাসি থামিয়ে বলল, তুই যা বলেছিস আমার বৌমা তো শুধু তার জবাব দিয়েছে, ভুল কিছু তো বলেনি। আর ভাবিরাই তো মজা করবে তাই না? আর একটু থেমে আনানের মা আবারও বলল, তোর মাকে তো দেখছি না, কোথায় গেল দেখতো, আমরা সবাই এখানে, আর উনি কোথায়? আনানের ছোট খালা বলল, আনানকে তো আশেপাশে দেখছি না, ও মনে হয় ততটা বউ পাগল নয়। আর রাফসানকে দেখো, বউ ছাড়া এক পাও নড়ছে না, মনে হচ্ছে আড়াল হলেই ওর বউকে কেউ তুলে নিয়ে যাবে। এটা শুনে রাফসানের মা বলল, তোমার আবার আমার ছেলেটাকে চোখে পড়ল? নতুন বিয়ে করেছে তো, কয়দিন যেতে দাও, দেখবে বউ পাগল হয় কিনা। এখনকার ছেলে বলে কথা। রাজিতা সবার কথা শুনছিল আর মাথা নিচু করে মিটমিটি হাসছিল। অনেকক্ষণ সবাই গল্পগুজব করলো, তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একে একে সবাই বিদায় নিল। রাজিতাকে দেখে দেখে আনানের আত্মীয় স্বজনরা সবাই উপহার দিয়েছে। আনানের বড় খালা কানের ঝুমকা দিয়েছেন, ছোট খালা দিয়েছেন হাতের বালা, আর ওর মামি দিয়েছে সুন্দর একটা নেকলেস। যদিও রাজিতার সবগুলো উপহারই পছন্দ হয়েছে, তবে নেকলেসটা ওর বেশি পছন্দ হয়েছে। রাজিতা সব ওর শাশুড়ির কাছে দিয়েছে তুলে রাখার জন্য। বিয়ের দিনের ভারী গহনাগুলো তার শাশুড়ির কাছেই রেখেছে রাজিতা। সারাদিন ভারী গহনা আর লেহেঙ্গা পরে থাকতে থাকতে রাজিতা ক্লান্ত হয়ে গেছে। সবাইকে বিদায় দিয়ে রুমে গিয়েই শুয়ে পড়েছে। লেহেঙ্গা চেঞ্জ করারও আর এনার্জি নেই।
পরে ভাবলো যে আনান এসে আবার লেকচার দেওয়া শুরু করবে এভাবে থাকলে, তাই লেহেঙ্গা চেঞ্জ করে ফ্রেশ হতে গেল। আনান সবাইকে বিদায় দিয়ে একটু বাইরে গিয়েছিল। রুমে এসে দেখে যে রাজিতা বাথরুমে। রাজিতা বের হতেই আনান বলল, বাহ, আজকে ঠিকই ড্রেস চেঞ্জ করা শেষ। রাজিতা হেসে হেসে বলল, দেখেছেন তাহলে, আজ আর আপনার জ্ঞান দিতে হবে না, তুমি আসলেই একটা গর্ধব। আবার কি করলাম? সারাদিন এত ব্যস্ত ছিলাম যে তোমাকে একটু দুচোখ ভরে দেখতেও পারিনি। ভাবলাম এখন একটু আমার বউটাকে বউ সাজে দেখব, তাহলে নিজেকেও একটু বড় লাগবে। আর তুমি আসতে না আসতেই। এটুকু বলেই থেমে গেল আনান। সারাদিন এত কিছু হয়ে গেল, তবুও আনান রাজিতাকে দেখা নিয়েই পড়ে আছে। এত ভালো কেন আনান, ভাবতে থাকে রাজিতা। রাজিতাকে চুপ থাকতে দেখে আনান বলল, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি যে সারাদিন ওসব পড়ে থাকতে থাকতে তুমিও ক্লান্ত, তারপরেও আমার কথাটা একটু ভাবতে। বিয়ের দিনেও কান্নাকাটি করে নাজেহাল অবস্থা ছিল তোমার, আবার আজকেও একই অবস্থা। আপনি চাইলে এখন আবার পড়তে পারি, এখানেই আছে। থাক, এখন আর পড়তে হবে না, যাই আমিও ফ্রেশ হয়ে নিই। তুমি যাও শুয়ে পড়ো, কাল আবার সকালে ক্লাস আছে। আমার তো কাল সকালে ক্লাস নেই, পরের শিডিউল থেকে শুরু। তাহলে আপনি কি আগে চলে যাবেন? ওই ঘন্টাখানেকের জন্য আবার বাসায় থাকতে হবে কেন? আমার সাথেই যেও, বলেই বাথরুমে চলে গেল আনান। রাজিতা ভাবল, ও হয়তো কখনো ঠিকঠাক কাজ করতে পারে না। যখন যেটা করার দরকার না হয় সেটা করে বসে থাকে, আবার যখন যেটা করার দরকার হয় সেটা সে করে না। সারাদিন কথাগুলো মনে করতেই রাজিতার চাচির বলা কথাগুলো কানে বাজতে লাগলো তার। নিজের অজান্তেই চোখের কোণ বেয়ে টপাটপ জল গড়িয়ে পড়তে লাগলো। নিজের গলায় থাকা লকেটটার ভাঁজ খুলে অনেক পুরনো ছবি দুটো দেখতে লাগলো আর ভাবতে লাগলো যে আল্লাহ কেন ওর বাবা মাকে এত আগেই নিজের কাছে ডেকে নিল, আর ডেকে যখন নিলই ওকে একা কেন বাঁচিয়ে রাখলো। ওর গলার চেন আর লকেটটা ছোটবেলায় ওর বাবা উপহার দিয়েছিল, ভেতরে রাজিতার বাবা আর মায়ের ছবি দেয়া। রাজিতা হাই স্কুলে ওঠার পর চেনটা আর পরতে পারতো না, ছোট হয়ে গিয়েছিল বলে। পরে ওর নিয়ন ভাইয়া চেনটাতে আরও সোনা লাগিয়ে বড় একটা মোটা করে চেন বানিয়ে দিয়েছে। রাজিতা এই চেনটা আর লকেটটা কখনো গলা থেকে খোলে না। আনানকে পাওয়ার থেকে হারানোর ভয়টা রাজিতার বেশি। যদি কখনো আনান ওকে ভুল বুঝে দূরে সরিয়ে দেয় তাহলে ও কোথায় যাবে? ওর তো এই পৃথিবীতে আনান এখন সবচাইতে আপনজন। এই কয়েকদিনেই যে ও আনানকে নিজের অস্তিত্বের মাঝে মিশিয়ে নিয়েছে। আনান বাথরুম থেকে বের হয়ে ভেবেছিল যে রাজিতা হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাজিতাকে নীরবে কান্না করতে দেখে ও এগিয়ে গিয়ে চোখের পানিগুলো মুছতে মুছতে বলল, রাজিতা রেদওয়ানের চোখের পানি এত সস্তা হলে চলবে না। তুমি আর এখন সাধারণ কোনো মেয়ে নও, যে কোনো একটা কিছু হলেই কেঁদে কেটে নদী বানিয়ে ফেলবে। এসব ছোটোখাটো বিষয় নিয়ে চোখের পানি ফেলবে না। কেউ ইট মারলে পাটকেল না মারতে পারো, অন্তত ইটের আঘাত থেকে নিজেকে রক্ষা তো করতে হবে নাকি? তারপর সেই ইটগুলো দিয়েই নিজের চারপাশে এমন একটা দেয়াল গেঁথে দিতে হবে যেন পরের বার কেউ ইট মারলেও তা আর তোমার নিজের দিকে না এসে অন্যদিকে চলে যায়। আনানের একসাথে এতগুলো কথা বলা শুনে রাজিতা কান্না থামিয়ে হাঁ করে আনানকে দেখছে। রাজিতার চুপ থাকা দেখে আনান আবারও বলল, তুমি যে দোষটা করনি তার জন্য যে যাই বলুক না কেন সেটা কখনো কানে তুলবে না, কারণ তুমি জানো তুমি নির্দোষ। রাজিতা অবাক হয়ে বলল, আপনি সত্যি ছোট আম্মুর কথা বিশ্বাস করেননি তো? আমি জানি উনি মিথ্যে বলেছেন, কিন্তু কতটুকু মিথ্যে বলেছেন সেটা আমার থেকে তুমিই ভালো জানো। মানে? আমি তোমাকে ভুল বুঝছি না, আমি জানি সেরকম কিছু হলে তুমি আমার সাথে এত ফ্র্যাঙ্কলি কথা বলতে পারতে না, কিন্তু নিয়ন ভাইয়ার দিকটাও তোমার জানা জরুরি। মানে আপনি কি বলতে চাইছেন? আমি এটা বিশ্বাস করছি যে তুমি নিয়ন ভাইকে কখনো ওই চোখে দেখোনি, তার জন্য আমি তোমার মধ্যে যা দেখেছি সেটাকে পিওর ভ্রাতৃত্ববোধ বলে। কিন্তু নিয়ন ভাইয়া তোমাকে কি সেইভাবেই নিয়েছিল কি না কে জানে। রাজিতা আনানের কথার কিছুই বুঝতে পারল না। দেখুন, আপনি কি বোঝাতে চাইছেন জানি না, তবে এটুকু বলতে পারি যে নিয়ন ভাইয়া আমাকে ছোট বোন ছাড়া আর কিছুই ভাবে না। তার চাহনিতে আমি কখনো কোনো বাজে ইঙ্গিত দেখিনি। তাহলে তো সেটা একদম পানির মতো ক্লিয়ার যে তোমার চাচি তোমাকে ফাঁসাতে চাইছে। আশা করি নেক্সট টাইম এই ব্যাপারটা নিয়ে সাবধানে থাকবে। আর হ্যাঁ, শুধু এই ব্যাপারটা নয়, যে কোনো বিষয়ে যে কারো ব্যাপারে সাবধান থাকবে।
মনে রাখবে আমাদের আশেপাশেই ছুরি নিয়ে ওত পেতে আছে আমাদের ঘাতক, কখনো শত্রু বেশে আবার কখনো বন্ধু বেশে। তাই আমাদের সবসময় সাবধান থাকা উচিত। আর আমি যেভাবে বলবো সেভাবেই চলবে। রাজিতা মাথা নাড়িয়ে আনানের কথায় সায় দিল। আনান রাজিতার হাতটা নিজের হাতের মুঠোয় নিতেই রাজিতা ব্যথায় হাতটা ছাড়িয়ে নিল। তখনকার কথা মনে হতেই আনান আবারও হাতটা আস্তে করে নিয়ে বলল, খুব বেশি জোরে ধরেছিলাম তাই না? কিছু হয়নি তো তোমার? আসলে কথাগুলো শুনে রাগ কন্ট্রোল করতে পারছিলাম না তো। আর তুমি ওখানে গিয়ে কি করতে? মাঝখান থেকে এই নিয়ে পুরো বাসায় একটা সিন ক্রিয়েট হয়ে যেত। যেমন তোমার চাচি তেমন আমার মামি। আরে বললাম তো কিছু হয়নি। কিছু হয়নি মানে? পুরো হাত লাল হয়ে আছে এখনো, আর তুমি বলছো কিচ্ছুই হয়নি। মুভ লাগিয়েছিলে তখন? না আসলে তুমি কি ছোট বাচ্চা নাকি সবসময় আমাকেই খেয়াল রাখতে হবে? আমি তোমার দায়িত্ব নিয়েছি মানে এই নয় যে সব আমিই করব। আমার কথা বাদই দিলাম, অন্তত নিজের খেয়াল রেখো, তাতেও আমার কষ্ট কিছুটা লাঘব হবে। কথাগুলো বলে ড্রয়ার থেকে মুভ বের করে রাজিতার হাতে লাগিয়ে দিল। রাজিতা মুগ্ধ হয়ে আনানকে দেখছে, তারপর বলল, আপনার কি সেবা করব আমি? আপনিই বলে দিন। বেশি কিছু তো আর করতে পারছি না, এই টুকটাক আমাকে এটা সেটা এগিয়ে দিলেই হবে। আমারও তো একটু ইচ্ছে করে বউয়ের সেবা পেতে। রাজিতা মৃদু হেসে বলল, আপনি কথাগুলো এমনভাবে বলছেন যেন কত যুগ হয়ে গেছে আমাদের বিয়ের। আনান অভিমানের সুরে বলল, যে কয়দিনই হোক, বলো তুমি আমায় কখনো কোনো হেল্প করেছো? রাজিতা হেসে বলল, আচ্ছা নেক্সট টাইম থেকে করব। খুশি তো এবার? অনেক খুশি। এবার লক্ষ্মী বউর মতো চলো ঘুমিয়ে পড়ি। না, এক্ষুনি ঘুমাবো না, আপনার সাথে আগে গল্প করব। কি গল্প করবে আমার সাথে? আপনার যা খুশি আমাকে বলুন, আমি শুনব। তারপর আনান ওর জীবনের ছোটোখাটো গল্প বলতে বলতে এক সময় দেখে যে রাজিতা ঘুমিয়ে পড়েছে। তার কিছুক্ষণ পর আনান নিজেও ঘুমিয়ে পড়ে। নাস্তা শেষে আনান হাতে ঘড়ি পড়তে পড়তে রাজিতাকে উদ্দেশ্য করে বলল, আমি কিন্তু রেডি, তোমাকে আর 5 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে রেডি হয়ে নিচে চলে আসো। রাজিতা সবুজ রঙের ওড়নাটা ঠিক করতে করতে বলল, আপনার 5 মিনিট কে চায়? আমিও রেডি, চলুন। এতক্ষণে আনান রাজিতার দিকে তাকায়। সবুজ ড্রেসটায় রাজিতাকে দেখে আনানের মনটা প্রশান্ত হয়ে যায়। আনানকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে রাজিতা ওর মুখের সামনে হাত নাড়িয়ে বলতে লাগলো, হ্যালো মিস্টার, এই না আপনার দেরি হয়ে যাচ্ছে, এখন এভাবে দাঁড়িয়ে পড়লেন কেন? চলুন। আমার তো দেরি হলেও সমস্যা নেই। আনানের চমক ভাঙতেই তাড়াতাড়ি করে বের হয়ে গেল রুম থেকে। আনান আর রাজিতা ওর মাকে বিদায় জানিয়ে গাড়িতে গিয়ে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে আনান বলল, দেখি তোমার হাতটার কী অবস্থা? আরে আপনি আবার আমার সেই হাত নিয়ে পড়ে আছেন? কিছুই হয়নি, এখন একদম পারফেক্ট, এই যে দেখুন। বলে রাজিতা ওর বাম হাতটা আনানকে দেখাতে লাগলো। আনান খপ করে ওর হাতটা ধরে অনামিকা আঙ্গুলে একটা রিং পরিয়ে দিতে দিতে বলল, তুমি কি ভেবেছিলে বলো তো? আমি তো রিংটা পরানোর জন্য হাতটা চাচ্ছিলাম। আমি তো ভাবলাম তুমি আসলে একটা বুদ্ধ, আমার কোনো সারপ্রাইজকে আর সারপ্রাইজ থাকতে দাও না। আবার কি করলাম আমি? এই যে এই রিংটা কিনেছিলাম বিয়ের দিন তোমার হাতে পরিয়ে দেওয়ার জন্য, কিন্তু কান্নাকাটি আর অভিযোগের ভিড়ে সব মাটি করে দিলে। কাল ভাবলাম যে সেই দিন যা হয়েছে আজ রাতে রিংটা তোমাকে পরিয়ে দিব, কিন্তু তুমি কি করলে? কালকের সব প্ল্যানও বেচতে দিলে। তাহলে আজ কেন দিলেন? আজ দিলাম কারণ আমি চাই না আমার বউয়ের দিকে অন্য কেউ নজর দিক। এই রিং দেখেই সবাই বুঝে যাবে আমি বিবাহিত। তোমার বুদ্ধিশুদ্ধি কবে হবে আল্লাহই ভালো জানে। রাজিতা বারবার খুঁটিয়ে খুঁটিয়ে রিংটা দেখছিল। আনান বলল, কি পছন্দ হয়েছে তোমার? খুব সুন্দর, তোমাকে একটা কথা বলার ছিল। রাজিতা রিংটা দেখতে দেখতেই বলল, বলে ফেলুন। তোমার নীলা আপু মেয়ে হিসেবে কেমন? আনানের মুখে নীলার নাম শুনেই রাজিতার বুকের মধ্যে ধক করে উঠল। আজ আনান হঠাৎ নীলার কথা কেন জানতে চাইছে? কাল নীলাকে অনেক সুন্দর লাগছিল বলে আনান আবার নীলার উপর ক্রাশ খায়নি তো? না, তাহলে তো আজ ওকে রিং পরিয়ে দিত না। 7-5 ভাবতে ভাবতে আবার আনানের গলা শুনতে পেল। কি হলো বলো? রাজিতার চোখ মুখ পাংশু বর্ণ ধারণ করেছে। আনান রাজিতার মুখের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। আরে তোমার আবার কি হলো?
তুমি যা ভাবছো তা নয়। আমি তো নিশাদের জন্য জিজ্ঞেস করেছি। আমি বুঝতে পারিনি তুমি এতটা ভয় পেয়ে যাবে। নিশাদের কথা শুনে রাজিতা যেন দেহে প্রাণ ফিরে পেল। আনানের কাঁধের উপর মাথা দিয়ে 2 হাত দিয়ে শক্ত করে আনানের এক বাহু চেপে ধরে রাজিতা বলল, আমি তো ভেবেছিলাম আপনি। আনান রাজিতার মাথায় আলতো করে একটা চুমু দিয়ে বলল, তুমি কি ভেবেছিলে? পাগলি একটা। সব আজে বাজে চিন্তা আর স্বপ্নে বিভোর থাকে সব সময়। তাহলে আমি কিন্তু তোমাকে স্বপ্নও দেখতে দেব না। রাজিতা মুখে এক ঝিলিক হাসির রেখা টেনে বলল, স্বপ্ন দেখা আপনি আটকাবেন কি করে? ঘুমাতেই দেব না, তাহলে আর স্বপ্ন দেখবে কি করে শুনি? রাজিতা আনানের কাঁধ থেকে মাথা তুলতে যাচ্ছিল। আনান ওর হাতটা রাজিতার কাঁধের উপর দিয়ে বলল, এভাবেই থাকবে। কিন্তু কথাটা বলে রাজিতার ড্রাইভারের দিকে তাকালো। আনান বুঝতে পেরে বলল, ওর কাজ ও করছে। রাজিতা কিছুটা লজ্জা পেয়েছে। নিশাদের কথা মনে হতেই শুভা নামটাও মনে পড়ে গেল রাজিতার। তাই আনানকে জিজ্ঞেস করেই ফেলল, শুভাকে? নামটা শুনে আনানের হার্টবিট বেড়ে গিয়েছে। ওর হার্টবিটের দ্রুতগতিতে ঢিপ ঢিপ শব্দটা রাজিতা উপলব্ধি করতে পারল। শুভা নামটা শুনে আনান রাজিতাকে আরও শক্ত করে ধরল। আনানকে চুপ থাকতে দেখে রাজিতা আবারও বলল, নিশাদ ভাইয়া সেদিন আমাকে দেখে শুভা কেন বলল? আসলে শুভা হচ্ছে, বলেই আনান থেমে গেল। তারপর আবার বলল, শুভা হচ্ছে নিশাদের এক্স গার্লফ্রেন্ড। উনি এখন কোথায় আছে? আর নিশাদ ভাইয়া আমাকে দেখেই বা কেন ওই নামটা বলল? শুভা আসলে মারা গেছে। রাজিতা আনানের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অবাক হয়ে বলল, মারা গেছে মানে? কিভাবে? আরেকদিন বলবো, বলেই কিছুক্ষণের জন্য দুইজনেই নীরব হয়ে গেল। একটু পরেই ওরা ক্যাম্পাসে পৌঁছে গেল। রাজিতার আগেই আনান গাড়ি থেকে নেমে চলে গেল। আনানের এমন ব্যবহার দেখে রাজিতা কিছুটা অবাক হয়ে গেল। ভাবল যে হয়তো আনানের ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। কিন্তু এই শুভার নাম শুনে আনানের এমন প্রতিক্রিয়া কেন ছিল? আর কীভাবেই বা এই শুভা মারা গেল? এসবের কোনো মানেই বুঝতে পারছিল না রাজিতা। নিশ্চয়ই এর মধ্যে কোনো বড় রহস্য লুকিয়ে আছে। কিন্তু সেটা আসলে কি? আনান কি আসলে ওকে এই কথাটা বলবে? আর নিশাদের জন্য নীলার কথাই বা কেন জিজ্ঞেস করেছিল? এটা কি নিশাদ বলেছে নাকি আনান নিজেই বলেছে? এতগুলো প্রশ্ন রাজিতার মাথায় ঘুরপাক খাচ্ছিল। গাড়ি থেকে নেমে ও কখন সিঁড়ির সামনে চলে এসেছে বুঝতেই পারেনি। রাজিতা সিঁড়ির প্রথম ধাপে পা রাখতেই চমকে ওঠে। পড়ে যাবে ঠিক তখনই কেউ এসে ওর সামনে থেকে হাতটা ধরে টান মারে। রাজিতা কিছু বুঝে ওঠার আগে আরেক হাত সিঁড়ির রেলিং ধরে সামনের দিকে তাকায়। দেখে যে সেখানে ওর ফ্রেন্ড সিনান দাঁড়িয়ে আছে। এক হাত দিয়ে রাজিতাকে ধরেছে, আরেক হাতে সিঁড়ির রেলিংয়ে। এরপর রাজিতা নিজেকে সামলে নিতেই সিনান ওর হাতটা ছেড়ে দিয়ে কিছুটা ধমকের সুরে বলল, কিরে, দেখে চলতে পারিস না? চোখ কি আকাশে থাকে? আমি না থাকলেই তো এতক্ষণে। বলেই থেমে যায় সিনান। রাজিতা উপরে উঠতে উঠতে বলতে থাকে, থ্যাঙ্কস। রাজিতাদের 3 তলায় ক্লাস হয়। আজ ওদের যে রুমে ক্লাস আছে রাজিতা ওই দিকেই যাচ্ছিল। সিনান ওকে থামিয়ে দিয়ে বলল, ওদিকে কোথায় যাচ্ছিস? সিনিয়রদের ক্লাস হচ্ছে তো ওখানে। এ কথা শুনেই রাজিতার মনে পড়ে গেল যে এখন তো ওর ক্লাস নেই, কিন্তু সিনান কেন এত আগে এসেছে? কৌতূহল দমিয়ে রাখতে না পেরে রাজিতা বলল, ক্লাস নেই তাহলে তুই এত আগে এসেছিস কেন রে? আমার একটু কাজ ছিল। কিন্তু তুই তো এত আগে আসার বান্দানস। রাজিতা আমতা আমতা করে কথাটা বলল, আসলে তোকে বলাই হয়নি আমার বিয়ে হয়ে গেছে। জানি, কিন্তু তার সাথে আগে ক্যাম্পাসে আসার সম্পর্ক কি বুঝলাম না। আমার হাজব্যান্ড হচ্ছে। এটুকু বলতেই দেখতে পেল ওদের এক স্যার ওই দিকেই আসছে। তখন সিনান ওকে নিয়ে ক্যান্টিনে চলে গেল। যদিও রাজিতার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু সিনান সকালে নাস্তা করেনি বলে ওর সাথে যেতে রাজি হয়ে গেল। কারণ ও একা একাই বা কী করবে, তার চেয়ে সিনানের সাথে গল্প করে সময় কাটাবে। সিনান সবটা শুনে যেন হা হয়ে গেল। ওর যেন বিশ্বাসই হতে চাচ্ছিল না যে ওদের নতুন স্যারই রাজিতার হাজব্যান্ড। রাজিতার অন্যান্য ফ্রেন্ডদের প্রতিক্রিয়াটাও একই ছিল, এটা শুনে যে আনানই ওর হাজব্যান্ড। সবার মধ্যে একটা কানাঘুষা চলতে লাগলো। কেউ কেউ আবার রাজিতাকে বলেই ফেলল, আমার তো মনে হয় রাজিতার জন্যই স্যার আমাদের ডিপার্টমেন্টে জয়েন করেছে। আমারও তাই মনে হয়। এত সুন্দরী বউকে একা ক্যাম্পাসে ছাড়ার সাহস পায়নি। আমার তো মনে হয় রাজিতার উপরে ওনার মোটেও বিশ্বাস নেই। স্যার হয়ে চলে এসেছে বউয়ের উপরে নজর রাখার জন্য।
আরে হতে পারে অতিরিক্ত ভালোবাসা, চোখের আড়াল করতে চায় না। কি রোমান্টিক রে বাবা, বউকে চোখের আড়ালও হতে দেবে না। ইস, আমার যদি এমন একটা হাজব্যান্ড থাকতো, যেমন চেহারা তেমন হ্যান্ডসাম আর তেমনি অ্যাটিটিউড। যখন হাঁটে মনে হয় বাকি সব ফিকে হয়ে যায়, শুধু ওনাকেই চোখে পড়ে। কি বেহায়া মেয়ে রে বাবা, বান্ধবীর বরের দিকে নজর দিতে নেই, তার উপরে আবার স্যার। আচ্ছা, স্যারকে আমরা তো দুলাভাইও বলতে পারি নাকি? সে সাহস আছে তোর? রাজিতা শোন, স্যার যখন প্রশ্ন তৈরি করবে তখন স্যারকে ভুলিয়ে বালিয়ে আমাদের জন্য প্রশ্ন জোগাড় করে দিবি। স্যারকে তোমার গাদা মনে হয় নাকি? আচ্ছা, স্যারকে আমরা এখন থেকে দুলাভাই স্যার বলবো। আচ্ছা রাজিতা, তোর হাজব্যান্ড অর্থাৎ আমাদের দুলাভাই স্যারের সাথে আমাদের পরিচয় করিয়ে দিবি না? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমাদের সবার সামনে রাজিতা স্যারকে আই লাভ ইউ বলবে। আইডিয়াটা কেমন? নেহার মুখে এমন প্রস্তাব শুনে সবাই রাজিতাকে ঘিরে ধরল। রাজিতা এতক্ষণ চুপচাপ সবার কথা শুনছিল আর মিটিমিটি হাসছিল, কিন্তু এইবার আর চুপ থাকতে পারল না। তোরা কি পাগল হয়ে গিয়েছিস? কি বলছিস? তোদের ধারণা আছে এটা কোনো পার্ক বা রেস্টুরেন্ট পাসনি, এটা একটা ভার্সিটি, আর উনি একজন টিচার। রাজিতার কথা শুনে ওর এক বান্ধবী বলেই উঠল, বিয়েতে আমাদের ইনভাইট না করার জন্য এটা হচ্ছে তোর শাস্তি। আমাদের সাথে আলাদাভাবে পরিচয় করাতে হবে না, এই কাজটা করলেই হবে ম্যাডাম। রাজিতা রাগান্বিত হয়ে বলল, প্লিজ তোরা বোঝার চেষ্টা কর, উনি ভার্সিটির সিনিয়র কোনো ভাই নয় যে র্যাগিংয়ের কথা বলে পার পেয়ে যাব। মালিহা বলল, আরে ভাই, আমরা তো তোকে র্যাগিং করছি না, আর স্যার তো তোর হাজব্যান্ডই, অন্য কেউ তো নয়। আর হাজব্যান্ডকে আই লাভ ইউ বলাটা কোনো ব্যাপার হলো? সবার জোরাজুরিতে না থাকতে পেরে রাজিতা রাজি হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই আনান ক্লাসে আসবে। রাজিতার বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে, মনে হচ্ছে যে হাতুড়ি দিয়ে কেউ ওর হৃৎপিণ্ডের মধ্যে আঘাত করছে। সবাই খুব এক্সাইটেড। এর মধ্যে একটা ছেলে আবার কয়েকটা লাল গোলাপও জোগাড় করে ফেলেছে, সেগুলো দিয়েই রাজিতা আনানকে প্রপোজ করবে। ক্লাসের মধ্যে স্যারকে প্রপোজ, নতুন একটা ঘটনা ঘটতে যাচ্ছে। অনেকে আবার ভিডিও করার জন্য রেডি হচ্ছে। সবাই স্যারের আসার অপেক্ষায় আছে। স্যারের প্রতিক্রিয়াটা দেখার জন্য সবার আর তর সইছে না। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে হাতে অ্যাটেন্ডেন্সের ফাইল নিয়ে আগমন ঘটল আনান স্যারের। আনান ক্লাসে ঢুকতেই রাজিতার বিবর্ণ মুখ দেখতে পায়। সবার চোখে মুখে এক রহস্যময় চাহনি দেখতে পায়। আনান কিছু বুঝে ওঠার আগেই নেহা আর ওর আরেক বান্ধবী রাজিতার হাতে ফুলগুলো দিয়ে ঠেলে পাঠিয়ে দেয় আনানের সামনে। রাজিতা হাতটা পেছনে রেখেছে, সবাই ওকে ইশারা করছে প্রপোজ করার জন্য। আনান বুঝতে পারছে না আসলে কি হচ্ছে। ও কিছু বলার আগেই রাজিতা ওর হাতে থাকা ফুলগুলো আনানের হাতে গুজে দিয়ে আস্তে করে বলল, আই লাভ ইউ বলেই এক দৌড় দিয়ে নিজের জায়গায় চলে এলো। আনানও ফুলগুলো হাতে নিয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে। এটা কি হলো ওর সাথে? রাজিতার ফ্রেন্ডরা ভেবেছিল যে রাজিতা হয়তো শেষ পর্যন্ত কাজটা করতে পারবে না, কিন্তু রাজিতা ওর কাজটা শেষ করার সাথে সাথেই পুরো ক্লাসের সবাই চেঁচিয়ে উঠল। অনেকে আবার ভিডিও করছে। আনান যখন পুরো ব্যাপারটা বুঝতে পারলো তখন মনে মনে অনেক খুশি হলেও ভিডিও করা দেখতেই ওর টনক নড়ল। এই ব্যাপারটা বাইরে জানাজানি হয়ে গেলে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। ফুলগুলো টেবিলের ওপর রেখে সবাইকে একটা ধমক দিয়ে বলল, স্টপ ইট। আমার ভাবতেও অবাক লাগছে যে তোমরা একটা ভার্সিটির স্টুডেন্ট। ভিডিও বন্ধ করো আর সবার ফোন থেকে ভিডিওগুলো ডিলিট করে ফেলো। এর মধ্যে থেকে একটা ভিডিও যদি থাকে তাহলে ভালো হবে না কিন্তু। আর কেউ এই ভিডিও রেখে কোনো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে তাকে খুঁজে বের করতে আমার বেশি সময় লাগবে না। আর তারপর কি হবে তা তোমরা কল্পনাই করতে পারবে না। আনানের কথা শুনে সবাই ভিডিও করা বন্ধ করে দিয়েছে। রাজিতা ভয়ে জড়সড় হয়ে গেছে। বন্ধুদের পাল্লায় পড়ে ও এমন একটা কাজ করে ফেলবে বুঝতেই পারেনি। আনান ওকে এত কেয়ার করে আর ও আনানের সম্মানের কথা একবারও ভাবলো না। আনান নিশ্চয়ই ওর উপরে অনেক রেগে গেছে। নিজের বন্ধুদের উপর আর নিজের উপর রাজিতার অনেক রাগ হচ্ছিল। আনান আবার বলতে লাগলো, তোমরা এখানে পড়াশোনা করতে এসেছো, মজা মাস্তি করার জন্য নয়। মজা মাস্তি করার জন্য আরও অনেক জায়গা আছে। এই কাজটাই তোমরা যদি অন্য জায়গায় করতে আমি অনেক খুশি হতাম, কিন্তু এখন আমি খুশি হতে পারছি না, কারণ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান আর আমি এখানে শুধু তোমাদের টিচার। প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ দুই জিনিস।
তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ কখনো এক করবে না। আজকের মতো মাফ করে দিলাম, নেক্সট টাইম কথাগুলো যেন মাথায় থাকে সবার। বাইরে দুলাভাই হিসেবে তোমরা যে কোনো কিছু করতে পারো, আমি মাইন্ড করব না, কিন্তু যতক্ষণ ক্লাসে থাকবো ততক্ষণ আমি শুধুমাত্র তোমাদের একজন টিচার, আর টিচারের সাথে কেমন ব্যবহার করতে হয় তা তোমরা ভালো করেই জানো। রাজিতা সহ ক্লাসের সবাই মাথা নিচু করে আছে, সবার মুখটা একেবারে দেখার মতো। ওরা কেউ কল্পনাও করতে পারেনি যে আনানের প্রতিক্রিয়াটা এমন হবে। জানলে কি আর ওরা এমন কাজ করতো? রাজিতার কপালে যে আজ কী আছে তা ভেবে ওরা আরও বিচলিত হচ্ছে। ওদের জন্য বেচারে বিপদে পড়ে গেল না তো? মাত্র ওদের নতুন বিয়ে হয়েছে। ক্যাম্পাসের ভেতরে তো দূরে থাক, ক্যাম্পাসের বাইরেও কেউ হয়তো আনানের দিকে চোখ তুলেও তাকাবে না। আনান রোবটের মতো ক্লাস নিতে লাগলো, আর সবাই চুপচাপ রোবটের মতোই ক্লাস করতে লাগলো। পুরো ক্লাস জুড়ে একটা থমথমে ভাব বিরাজ করছে।